এনজিওগ্রামের পর তামিম একটু একটু কথা তার ওয়াইফের সঙ্গে বলতেছেন এবং ডাক্তার তাকে কিভাবে কি করা উচিত কথা বলছেন ওর ওয়াইফের সঙ্গে কথা। আচমকাই আকাশ ভেঙে পড়ার মতো একটা খবর এই মুহূর্তে ঠিক কেপিজে হসপিটাল, যেটা কিনা সাভারে অবস্থিত। আমার পেছনে দেখছেন যে কার্ডিয়াক ইউনিটটা, সেই জায়গাটায় আসলে অবস্থান করছেন তামিম ইকবাল খান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। আপাতত সুখবর হচ্ছে অনেকটাই ভালো হয়ে এসেছেন। একেবারে শুরু থেকে যিনি খুব কাছ থেকে দেখেছেন টসে, ম্যাচ রেফারি দেবব্রত পাল টসের সময়ও ছিলেন, হসপিটাল পর্যন্ত আনা, সব কিছু মিলে মোটামুটি একটা মারাত্মক কিছু এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। তার কাছে একটু শুনবো শুরু থেকে হসপিটাল অবধি আসলে কি কি হয়েছিল। দেবদা, আসলে মানে আমি যদি বলি, আপনি টসের সময় ছিলেন, যখন টস করেন তামিম ইকবাল খান, তখন কি অস্বস্তির কথা বলছিলেন আপনাদেরকে? না না না, তখন পর্যন্ত কোনো অস্বস্তির কথা বলে নাই। আমাদের টস শেষ হলো, টস শেষ হওয়ার পরে আমরা কিন্তু 3-4 মিনিট কথাও বলছি, আমি আর তামিম 3-4 মিনিট কথা বলছি। কথা বলার পরে কিন্তু ও ড্রেসিং রুমে যায়, যথাযথভাবেই কিন্তু সব কিছুই চলছিল। ম্যাচও স্টার্ট হয়েছে, অন টাইম ম্যাচ স্টার্ট হয়েছে। তো হঠাৎ আমাকে মডার্ন টিমের ফিজিও এনাম ফোন দিল যে তামিম ইকবাল একটু বুকে পেইন অনুভব করতেছে, তাকে আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। তো সঙ্গে সঙ্গে হসপিটাল মাঠেই অ্যাম্বুলেন্স ছিল, তামিমের গাড়িটাও ছিল, সম্ভবত এটা তামিমের গাড়িই ছিল, মাইক্রো টাইপের। তো তামিম গাড়িতে উঠে এখানে চলে আসলো, সঙ্গে বিকেএসপির ডাক্তারও ছিল। তো আমরা ডাক্তারের সঙ্গে কথা বলতেছিলাম, তো ডাক্তারও বললো যে না, এখানে ট্রিটমেন্ট করতেছে। তো তামিম ইকবাল আরও উন্নত চিকিৎসার জন্য তখন সে হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করেন ঢাকায়, সে এবার কেয়ারে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তো তারপরে যখন হেলিকপ্টার এখান থেকে ওরা আবার নিজে থেকে গাড়ি নিয়ে বিকেএসপি যায়, কারণ হেলিকপ্টারটা বিকেএসপিতে ল্যান্ড করবে। সো বিকেএসপিতে যখন আমাকে মডার্ন টিমের ম্যানেজার ইনফর্ম করলো যে শিপন ভাইও খুব প্রোয়েক্টিভ ছিল, ইনফর্ম করলো যে এরকম তাকে ঢাকা নিয়ে যাইতে হইতে পারে। তো সঙ্গে সঙ্গে আমি এইভাবেই আমি টাইটা শুধু খুলে আমার গাড়ি নিয়ে। আপনি ম্যাচ রেফারি ছিলেন, ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরে গিয়ে আপনাকে চলে আসতে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেহেতু হেলিকপ্টার আসতেছে, এটা একটা বড় সিদ্ধান্ত। হ্যাঁ, অ্যাজ এ ম্যাচ রেফারি আমার প্লেয়ার সেফটি হচ্ছে সবার আগে, হ্যাঁ আমি এটাই মনে করি। কিন্তু ব্যাপারটা যে এত বড়, তখনও কিন্তু এটা ধারণার বাইরে। আমি যখন অ্যাম্বুলেন্সটা পেছনে, আমার গাড়িটাও যখন পেছনে ঢুকতেছে অ্যাথলেটিক ট্র্যাকে বিকেএসপির, খুব দ্রুতই অ্যাম্বুলেন্সটা ঢুকতেছে, খুব দ্রুত। তো আমার গাড়িও ওর পেছনে ফলো করতে গিয়ে দ্রুতই ঢুকলো অ্যাথলেটিক ট্র্যাকে। ঢোকার পর আমরা যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, তামিমের কাছে গেলাম, তামিম ইকবাল মানে একেবারেই অচেতন, কোনো প্রকার রেসপন্স নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, তো ডাক্তার এবং ট্রেনার ছিল ডালিম, বিকেএসপির ডাক্তার, উনিও খুব ভালো ভূমিকা পালন করছেন। ওনার পালসও নাকি ছিল না এরকম খুব একটা অবস্থায়। হ্যাঁ, তখন যে সিদ্ধান্তটা ছিল খুব ইম্পর্ট্যান্ট, যে হেলিকপ্টারে আমরা তুলবো না, নাকি আবার এই হসপিটালে ব্যাক করব। কারণ ও অচেতন, পালস নাই, মুখ দিয়ে ফেনা পড়তেছে, ডালিম তো প্রচণ্ড পাঞ্চ করতেছে বুকের মধ্যে, ডাক্তার করতেছে। তখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম ডালিম এখন আমাদের করণীয় কি, আমরা কি ঢাকা নেওয়ার মতো সময় আছে কিনা? তখন না, আমাদের এই হসপিটালে চলে যাওয়া ভালো। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে আমরা হেলিকপ্টারে না উঠিয়ে, হ্যাঁ আমরা এখানে নিয়ে আসছি সবাইকে। আমি জানি না অন্যরা কি করতো, বিকজ আমাদের কাছে তামিম কিন্তু টু ভেরি অনেস্টলি বলি, এত যে খারাপ অবস্থা হবে এটা অকল্পনীয় ছিল। তারপরে যখন আমরা গাড়িতে উঠলাম, ড্রাইভার খুব কুইক এখানে নিয়ে আসলো, খুব কুইক নিয়ে আসলো, রাস্তায় কোনো জ্যাম ছিল না। সিও সুজন ভাইকে ফোন দিলাম যে আপনি তাড়াতাড়ি, আমরা এরকম শিফট করতেছি। ফারুক ভাইকে ফোন দিলাম, বোর্ড সভাপতি, এরকম যাচ্ছি, আপনি ফজিলাতুন্নেসা হসপিটালে আপনি বলেন, আসার সঙ্গে সঙ্গে যেন আমরা ট্রিটমেন্টটা পাই, আপনি এখন ফোন দেন। আমরা আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ডাক্তাররা একেবারে দাঁড়িয়ে আছেন রিসিভ করবার জন্যে। তো সঙ্গে সঙ্গে তামিমকে নিয়ে যাওয়া হলো, ট্রিটমেন্টের ব্যবস্থা করা হলো, সম্ভবত লাইফ সাপোর্টও নিয়ে গেল। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আমার বলাটা কিন্তু অত্যন্ত মানে খুব মর্মস্পর্শী। তার পরবর্তীতে যখন একটা পার্ট ট্রিটমেন্ট শেষ করলো, ক্যাথা ল্যাবে নিয়ে গেল, ওই জায়গায় এনজিওগ্রাম করালো। তারপরে এনজিওগ্রামের পর সম্ভবত একটা রিং পরানো হলো, তার আর্টারি দুইটার মধ্যে একটা ব্লক ছিল।
ইলেকট্রিক এর মধ্যে নাফিজ ইকবালের সঙ্গে কথা বলতেছি, কারণ একটা পেপারে সাইন করতে হয় এই ধরনের অপারেশনসের আগে, তো এই রেসপন্সিবিলিটিটা নেওয়াটাও আমার জন্য সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল। নাফিজ বললো যে দাদা আপনি যেটা ভালো মনে করতেছেন আপনি সিদ্ধান্ত নেন, আমি যত দ্রুত সম্ভব আমি আসতেছি। আকরাম ভাইয়ের সঙ্গে কথা হইলো এই ব্যাপারে, ফারুক ভাই বললো দেবো তুই কর, পুরো অভিভাবকের দায়িত্বটা তখন আপনাকেই কর। হ্যাঁ খুব ভালো, ডালিম খুবই ভালো ভূমিকা পালন করছে, সঙ্গে ডাক্তার উনি ছিলেন খুব ভালো ভূমিকা পালন, গোলাম মর্তুজা ছিল ফিল্ডিং কোচ। মানে এটা আসলে আপনি যদি না দেখেন শুরু থেকে, এটা আসলে মানে এটা তামিম যে কোথায়, মানে এটা আসলে বলার মতো কিন্তু না। হ্যাঁ যে গতকালকে একসঙ্গে ছিলাম, টস করলাম আমি। হ্যাঁ সো আজকের ম্যাচ রেফারি কিন্তু আমিও আনফর্চুনেটলি এখানে ছিলাম। এই ম্যাচটা কিন্তু মনি ভাই করার কথা ছিল, গত 3 দিন আগে আমার একটু প্রবলেম ছিল, মনি ভাইয়ের প্রবলেম ছিল, সো আমরা ডেটটা একটু এক্সচেঞ্জ করেছিলাম। সো এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি আমি আমার এন্টায়ার কেরিয়ারে টু ভেরি অনেস্টলি বলি, হ্যাঁ অনেক রিলেটিভ থাকে, অনেকে অসুস্থ থাকে, বাট এই ধরনের পরিস্থিতি এবং হেলিকপ্টারে না তুলে এখানে নিয়ে আসা, এই যে সিদ্ধান্তগুলো তামিম ইকবালের মতো একটা কেরিয়ারের এত দ্রুততার সঙ্গে নেওয়া, এটাতে আসলে অনেক কঠিন সিদ্ধান্ত, অনেক কঠিন, অনেক কঠিন। আপডেটটা কি এখন কি অবস্থায় আছেন তামিম ইকবাল, তার পরিবারের সবাই কেমন আছে? আমি এইমাত্র গিয়েছিলাম, আকরাম ভাইও দেখছেন এনজিওগ্রামের পর তামিম একটু একটু কথা তার ওয়াইফের সঙ্গে বলতেছেন, এবং ডাক্তার তাকে কীভাবে কী করা উচিত কথা বলছেন, ওর ওয়াইফের সঙ্গে কথা বলছেন। অনেক ধন্যবাদ। অনেক আসলে আমরা মানে শুনছিলাম একটা বর্ণনা যেটা খুব কঠিন ছিল। একজন ম্যাচ রেফারি মাঠ থেকে হসপিটাল অবধি এসেছেন, ম্যাচের দায়িত্ব শেষ করে অনেক কঠিন একটা ডিসিশন ছিল। প্রত্যেকটা স্টেপে স্টেপে সেই কঠিন ডিসিশনটা ঠিকভাবে সঠিকভাবে নেওয়ার ফলেই তামিম ইকবাল আপাতত একটা ভালো অবস্থায় আছেন। নাহলে কি হতো বিধাতা আসলে ভালো জানেন। তামিম ইকবাল যতটুকু শুনলাম আপাতত আউট অফ ডেঞ্জার বলা যাবে না, এখনও 24 ঘন্টার অবজারভেশনে আছেন, বাট আগের চেয়ে অনেক ভালো আছেন। তামিম ইকবালের জন্য আসলে সবার শুভকামনা থাকা উচিত, দোয়া থাকা উচিত। নাহিয়ান বিন জসিম, 71 সাভার।